নমস্কার, আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। এই ভিডিওর থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওর মূল বিষয় কী হতে যাচ্ছে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিভিডেন্ড পেইং স্টকস এবং এই স্টকগুলোর ফান্ডামেন্টাল এবং হিস্টোরিক্যাল পারফরম্যান্স এবং ফিউচারে এদের কী সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই এই ভিডিওতে যে স্টকটি নিয়ে আমরা আলোচনা করব সেই স্টকটির নাম হচ্ছে এনএমডিসি। এনএমডিসি আপনারা অনেকেই জানেন এই স্টকটি সম্পর্কে। ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এই স্টকটির ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3.44%। এটি একটি গভর্নমেন্ট ওন মিনিরত্ন কোম্পানি। এই কোম্পানিটি কাঁচা লোহা খনি থেকে উত্তোলন করে। এরা লার্জেস্ট আয়রন ওর প্রডিউসার হলো ইন্ডিয়ার। এই স্টকটি খুব ভোলাটাইল, এর প্রাইসের ওঠানামা চলতেই থাকে। সঠিক জায়গায় যদি কেউ ইনভেস্ট করে তাহলে ভালো একটি রিটার্ন পাবেন। শুধুমাত্র যে ডিভিডেন্ড পাবেন তা না, রিটার্নও আপনারা এর থেকে জেনারেট করতে পারবেন। এই কোম্পানিটি শুধু আয়রন ওর নয়, এছাড়াও কপার, রক ফসফেট, লাইমস্টোন, আদার মিনারেলস যেমন ম্যাঙ্গানিজ, ক্রোমাইট এইসব কিন্তু এরা কিন্তু প্রডিউস করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটি আগামীতে একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যেতে পারে। কারণ কি, ভারতবর্ষে যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু স্টিলের চাহিদা বাড়তে থাকবে। এই হিউজ পরিমাণ স্টিলের চাহিদা মেটাতে গেলে পরে এই কোম্পানির প্রোডাকশনও বাড়াতে হবে, এবং প্রোডাকশন যখন বাড়বে, বিক্রি যখন বাড়বে, তখন কিন্তু এই কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু ভালো আকার ধারণ করবে, এবং এই কোম্পানির গ্রোথ হলে পরে স্টক হোল্ডাররা তার থেকে কিন্তু লাভবান হতে পারবেন। এই যে কোম্পানিটি নিয়ে আলোচনা করলাম, এই কোম্পানিতে আলোচনা করতে গিয়ে আমি ডিভিডেন্ডের কথা কিন্তু প্রথমেও যেমন বললাম এখনও বললাম। এই ডিভিডেন্ড জিনিসটা কি, অনেকেই হয়তো যারা নতুন স্টক মার্কেটে তারা কিন্তু জানেন না। আমরা যদি ফিক্সড ডিপোজিট করি কোনো ব্যাংকে, সেখান থেকে আমরা কিন্তু একটি ইন্টারেস্ট আর্ন করি। সেটা 7 থেকে 9% মতো হয়ে থাকে বর্তমান যে ব্যাংকগুলো ইন্টারেস্ট দিচ্ছে কাস্টমারদেরকে। কিন্তু আমরা কোনো স্টকে ইনভেস্ট করলে আমরা কিন্তু ওই কোম্পানির কিছুটা ওনারশিপ পাই, অর্থাৎ কিছুটা মালিকানা পাই। এবার সেই কোম্পানিটি যদি বিজনেস করে প্রফিট করে, তখন তার থেকে আমরা কিছু লাভ্যাংশ কিন্তু পেয়ে থাকি। এবার কোম্পানির ম্যানেজমেন্ট কী করে, যখন কোম্পানিটি লাভ হয় সেই লাভের কিছুটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। এই শেয়ার হোল্ডারদের মধ্যে লাভ্যাংশটাই হচ্ছে কিন্তু ডিভিডেন্ড। এই হলো ব্যাপার, ডিভিডেন্ড আকারে স্টক হোল্ডাররা পেয়ে থাকে। নেক্সট যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেই স্টকটি হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এটি একটি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি কোম্পানি। এই বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, যেমন হচ্ছে রিফাইনিং। এর প্রেজেন্স কিন্তু প্রায় রয়েছে 20টি কান্ট্রিতে। এর রিফাইনারি স্টেশন আছে ভারতবর্ষে 11টি। সেখান থেকে 80 মিলিয়ন মেট্রিক টনের মতো কিন্তু অয়েল এরা প্রডিউস করে। এরা মার্কেটিং করে অয়েল, গ্যাস, পেট্রোলিয়াম প্রোডাক্ট এইসব নিয়ে, এবং এদের পাইপলাইনও রয়েছে। ক্রুড অয়েল, পেট্রোলিয়াম প্রোডাক্টস, ন্যাচারাল গ্যাস এইসবগুলোকে এরা পাইপলাইনের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে। এছাড়াও এরা এখন রিনিউয়েবল এনার্জিতেও কাজ করছে, যেমন সোলার এবং উইন্ড পাওয়ার, এগুলোতেও এদের প্রেজেন্স কিন্তু আছে। এই কোম্পানির বিশেষ একটি বিষয় হলো এদের রিসার্চ এবং ডেভেলপমেন্টটা কিন্তু খুব স্ট্রং। এদের রিসার্চ সেন্টার রয়েছে ভারতবর্ষের ফরিদাবাদ এবং বেঙ্গালুরুতে, যেখানে প্রতিনিয়ত এদের রিসার্চ টিম কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। এরা কী করে অল্টারনেটিভ এনার্জিকে ব্যবহার করা যায়, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিটাকে কীভাবে ধরে রাখা যায়, ফুয়েল এফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায়, সবসময় কিন্তু এরা একটা গবেষণার মধ্যে চলছে। সেই মর্মে এরা কিন্তু বর্তমানে যে আমরা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, ইলেকট্রিক ভেহিকেল একটা বিপ্লব আনতে যাচ্ছে ভারতবর্ষের কার মার্কেটে। সেই ইভিগুলো যে চার্জ হবে সেগুলোর জন্য প্রচুর পরিমাণে চার্জিং স্টেশন কিন্তু দরকার। সেই লক্ষ্যে এরা কিন্তু প্রায় 10,000-এর মতো চার্জিং স্টেশন ভারতবর্ষে তৈরি করবে। তার জন্য তারা বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ হয়ে কাজ করছে। যেমন টাটা পাওয়ারের সাথে টাই আপ করে এরা 500 ইভি চার্জিং স্টেশন বানাচ্ছে। জেট ওয়ার্ক 1400 মতো চার্জিং স্টেশন বানাবে। সার্ভোটেকের সাথে টাই আপ হয়েছে, প্রায় 1400 মতো চার্জিং স্টেশন বানাবে। তার মানে বুঝতে পারছেন এদের কিন্তু বর্তমান যে ব্যবসা রয়েছে এবং ভবিষ্যতে যে ব্যবসাটা তারা করতে যাচ্ছে সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো ইনভেস্টর যদি এই কোম্পানিতে ইনভেস্টেড থাকেন, তাহলে এই স্টকের যেমন প্রাইস গ্রোথ হবে সেটা আশা করতে পারেন, এবং এর থেকে একটি ভালো রকম পরিমাণ ডিভিডেন্ড কিন্তু পেতে পারেন। এই ডিভিডেন্ড প্রায় ইল্ড দেখুন 6.93%। এটা কিন্তু কম নয়, ভালো রকমের। এবার এই স্টকটির একটি অদ্ভুত জিনিস দেখুন, এর ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 191, কিন্তু স্টক প্রাইস বর্তমানে দেখবেন 170 থেকে 76 এর মধ্যেই কিন্তু আপ ডাউন করছে কয়েকদিন ধরে। সুতরাং এই কোম্পানিটির ভ্যালুয়েশনের সেটা অনেকটাই আন্ডার ভ্যালুড এবং ফান্ডামেন্টালি স্ট্রং, এবং ফিউচারে এর গ্রোথ হওয়ার কিন্তু প্রচুর প্রবাবিলিটি রয়েছে। সুতরাং আপনার যদি এরকম ডিভিডেন্ড ইল্ড পোর্টফোলিও থাকে কোন স্টকের, তাহলে কিন্তু সেই স্টকের পোর্টফোলিওতে আপনি কিন্তু এই কোম্পানিটাকে অ্যাড করতে পারেন। তারপরে আমি যে তৃতীয় স্টকটিকে নিয়ে আসবো সেটি হচ্ছে, কোম্পানিটি হচ্ছে কোল ইন্ডিয়া। এটা ভারতবর্ষের লার্জেস্ট কোল প্রডিউসিং কোম্পানি। ভারতবর্ষে যে কোল প্রোডাকশন হয় তার 82% হলো এই কোম্পানিটি করে থাকে। এটা একটা নিফটি 50 কোম্পানি। এই নিফটি 50 কোম্পানিদের মধ্যে এর কিন্তু ডিভিডেন্ড ইল্ড কিন্তু ভালো রকমের আছে। এর ডিভিডেন্ড ইল্ড দেখুন 4.84%। এই যে কোল, এই কোলটা কিন্তু বিভিন্ন সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু এদের কাছ থেকে কনজিউম করে।
এই যে পাওয়ার সেক্টরে প্রচুর পরিমাণে কোলের চাহিদা আছে, স্টিল সেক্টর, সিমেন্ট সেক্টর, ফার্টিলাইজার সেক্টর এবং যেখানে যেখানে ইট ভাটাগুলো আছে অর্থাৎ ব্রিক ফিল্ড আছে সেখানে কিন্তু একটি কোলের কিন্তু ডিমান্ড কিন্তু সবসময়ের জন্য রয়ে গেছে। এই কোম্পানিটির ডিমান্ড সারা বছর থাকবে এবং দিনে দিনে এই ডিমান্ড পাওয়ার সেক্টরের কোম্পানিগুলোর যেমন পাওয়ার কনজাম্পশন মানুষের বেড়েছে, তার সাথে সাথে পাওয়ারের ডিমান্ড যেমন বেড়েছে, সেরকমভাবে কিন্তু এই কোলেরও ডিমান্ড কিন্তু সবসময় কিন্তু বেশি বেশি করে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। এছাড়া এই কোম্পানিটির প্রফিট গ্রোথ দেখুন 17.3% প্রফিট গ্রোথ, এর ইন্ডাস্ট্রি পি 26.0, whereas আপনার স্টক পি 8.87। সেখান থেকে এই কোম্পানিটি কিন্তু আন্ডার ভ্যালুড কোম্পানি বলা যেতে পারে। ফ্রি ক্যাশ ফ্লো এদের হাতে প্রচুর পরিমাণে আছে। এটা একটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, আপনার পোর্টফোলিওতে আপনি অ্যাড করতে পারেন। এই কোম্পানি যেমন প্রাইস গ্রোথ হবে এবং ডিভিডেন্ডও কিন্তু ভালো পরিমাণে এই কোম্পানি দিয়ে থাকে। তারপরে যে নেক্সট কোম্পানিটি আছে সেটি হচ্ছে HCL। এই কোম্পানিটি একটি আইটি সেক্টরের কোম্পানি। এই কোম্পানিটি কিন্তু বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেমিকন্ডাক্টরের উপর প্রচুর কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এদের একটি ফিউচারিস্টিক বিজনেসের সম্ভাবনা কিন্তু রয়েই গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2.87%। এই কোম্পানিটি ফক্সকন নামে তাইওয়ানের একটি কোম্পানির সাথে টাই আপ হয়ে সেমিকন্ডাক্টরের প্ল্যান্ট তৈরি করেছে ভারতে। এই জন্যে এই কোম্পানিটির কিন্তু এই সেমিকন্ডাক্টর সেক্টরে যে কাজগুলো করছে সেখান থেকে কিন্তু একটি ভালো রকমের আর্নিংস ভবিষ্যতে আসবে। সেই জন্যে বলা যায় যে এই কোম্পানিটির গ্রোথ হওয়ার প্রচুর পরিমাণে চান্স আছে। এই কোম্পানি একটা লার্জ ক্যাপ কোম্পানি, এরকম এর প্রফিট গ্রোথও কিন্তু ভালো রকমের এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলোও কিন্তু ভালো রকম আছে। যেমন হচ্ছে ইন্ডাস্ট্রি পি দেখুন 36.2, এর প্রাইস টু আর্নিং রেশিও দেখুন মাত্র 30, ডেট টু ইকুইটি রেশিও দেখুন 0.08। আর এই কোম্পানিটির লাস্ট 5 ইয়ার্সে রেভিনিউ গ্রোথ 15% CAGR, লাস্ট 5 ইয়ার্সে 11% CAGR প্রফিট গ্রোথ রয়েছে। এই ফক্সকন নামে যে কোম্পানিটি আছে এর সাথে কিন্তু এই যে সেমিকন্ডাক্টরের অ্যাসেম্বলিং করা, টেস্টিং করা, প্যাকেজিং, এই সব কাজগুলো কিন্তু এই কোম্পানির সাথে টাই আপ করে এই কোম্পানিটি কাজ চালিয়ে যাচ্ছে। যেহেতু ভারতবর্ষের সেমিকন্ডাক্টর এখন একটি ভবিষ্যৎ সেক্টর, সেই জন্য এই কোম্পানিটির গ্রোথ হওয়ার প্রচুর পরিমাণে চান্সেস রয়েছে। তারপরে যে নেক্সট কোম্পানিটি আছে, এখানে দুটো কোম্পানি আছে, একটি হচ্ছে PFC এবং REC, দুটোই হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি। এই দুটো কোম্পানির কাজ একই রকম। এই দুটো কোম্পানি পাওয়ার সেক্টরের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট এবং সার্ভিসটা প্রোভাইড করে। এখানে এই PFCর 56% স্টেক কিন্তু গভর্নমেন্টের কাছে রয়েছে, আবার RECর 53% স্টেক রয়েছে PFCর কাছে। অর্থাৎ এই PFC হচ্ছে RECর প্রোমোটার বলা চলে, অর্থাৎ এই RECর মালিকানা PFCর হাতে রয়েছে। অনেকেই হয়তো এই জিনিসটা জানেন না। দেখবেন যখন স্টক মার্কেটে স্টক ওঠানামা করে দেখবেন PFC যখন বাড়ছে তখন REC বাড়ছে, বা REC বাড়লে PFC বাড়ছে, দুটো সাইমেলটেনিয়াসলি মানে আপ ডাউনটাকে শো করে। তার কারণ হচ্ছে এই PFCর কাছেই স্টেক রয়েছে RECর অনেকটা পরিমাণে, সেটা প্রায় 53%-এর মতো। এই কোম্পানি দুটো ভালো রকমের ডিভিডেন্ড দেয়। PFC দেয় 2.70% ডিভিডেন্ড ইল্ড, আর RECর ক্ষেত্রে হচ্ছে 2.82%। এবং ভ্যালুয়েশনের ক্ষেত্রে যদি বলতে যান তাহলে PFC একটু ভালো জায়গায় আছে, কারণ PFCর প্রাইস টু আর্নিং রেশিও 7.95 আর এর হচ্ছে 10.2%। এবার যদি কেউ PFCতে ইনভেস্ট করে থাকেন তাহলে বুঝবেন যে আপনি RECতেও ইনভেস্ট করেছেন। এরকমভাবে এই কোম্পানি দুটো কিন্তু মার্কেটে কাজ করছে, একই রকম ক্ষেত্রে এরা সাইমেলটেনিয়াসলি কাজ করে যাচ্ছে। এরপরে যে নেক্সট কোম্পানিটি আছে সেটি হচ্ছে SBI, ভারতবর্ষের PSU সেক্টরের সবথেকে বড় ব্যাংক। এরা বিভিন্ন রকমের সার্ভিসগুলো প্রোভাইড করে, রিটেল ব্যাঙ্কিং, কর্পোরেট ব্যাঙ্কিং, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, অ্যাসেট ম্যানেজমেন্ট, ইন্স্যুরেন্স, ক্রেডিট কার্ডস, লোনস, ডিপোজিট, হিউজ পরিমাণে এদের কিন্তু ব্যাপ্তি। এই কোম্পানিটি একটি ভালো কোম্পানি। এর ভ্যালুয়েশন অনুসারে দেখা যায় যে এটা কোম্পানিটা অনেকটি আন্ডার ভ্যালুড রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটি আগামীতে আরও গ্রো করার কিন্তু চান্সেস কিন্তু আছে। এর EPS দেখুন 76, প্রচুর EPS। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 1.73%। আপনার যদি পোর্টফোলিওতে একটি ব্যাঙ্কিং সেক্টরের স্টক রাখতে চান ডিভিডেন্ড ইল্ড কোম্পানি হিসেবে, এই SBI নিয়ে আপনি স্টাডি করতে পারেন এবং ভাবতে পারেন। এরপরে যে স্টকটি আছে সেটি হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক। এই ভারতবর্ষের স্টক মার্কেটে দুটো কোম্পানি, হিন্দুস্তান জিঙ্ক এবং বেদান্ত, এরা কিন্তু প্রচুর পরিমাণে ডিভিডেন্ড বিগত দিনেও দিয়েছে। বিশেষ করে বেদান্ত প্রচুর পরিমাণে ডিভিডেন্ড দিয়েছে মানুষকে। এই বেদান্ত আর হিন্দুস্তান জিঙ্ক রয়েছে ডিভিডেন্ড পেইং কোম্পানির মধ্যে 1 এবং 2-এ। 1-এ রয়েছে বেদান্ত, 2-এ রয়েছে হিন্দুস্তান জিঙ্ক। এই হিন্দুস্তান জিঙ্ক নিয়ে দু একটি ডাটা এখানে তুলে ধরেছি, সেটা একটু আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। এখানে দেখুন এই কোম্পানির EPS 19.4, এর P 25.9, আর এর মার্কেট ক্যাপ দেখুন অনেকটা। এই কোম্পানিটি কাজ করে হলো আপনার
জিঙ্ক প্রোডাকশনের ক্ষেত্রে এরা গ্লোবালি কিন্তু সেকেন্ড লার্জেস্ট এবং ইন্ডিয়ায় কিন্তু 1 নম্বর পজিশনে আছে জিঙ্ক প্রোডিউসিংয়ের ক্ষেত্রে। শুধু জিঙ্ক নয়, আরও কিছু মেটালের উপরেও ওরা কিন্তু কাজ করে। সিলভারে যেমন এটা ওয়ার্ল্ডের মধ্যে 5th লার্জেস্ট পজিশনে আছে। এরকম এর ইন্ডাস্ট্রি পি দেখুন 36.2, আর কিছুক্ষণ আগেই বললাম স্টক পি 25.9। তো এই কোম্পানিটি নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। এর একটু রিসেন্টলি দেখা যাচ্ছে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ একটু কমেছে। যাই হোক, এর যে ডিভিডেন্ড পেইং যে ব্যাপারটা সেটাকে মাথায় রাখলে পরে আপনি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। এরপরে যে কোম্পানিটা সেটা হচ্ছে ওই বেদান্ত। বেদান্ত হচ্ছে একটি মেটাল সেক্টরের কোম্পানি। এরা কি কাজ করে? এই কপার প্রোডাকশনটা এরা কিন্তু প্রচুর পরিমাণে করে। জিঙ্ক, লেড, সিলভার, অ্যালুমিনিয়াম, আয়রন ওর, অয়েল, গ্যাস সব কিছুই আছে প্রোডাকশনের ক্ষেত্রে, কিন্তু এই কপার প্রোডাকশন এদের মেন কিন্তু গুরুত্ব কিন্তু আছে। এবং জিঙ্কেরও কিন্তু প্রোডাকশনটা এরা করে থাকে। এরা শুধু ভারতবর্ষে নয়, এই ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। সাউথ আফ্রিকা, নামিবিয়া, আয়ারল্যান্ড, লিবেরিয়া, ইউএই এগুলো কান্ট্রিতেও এরা কিন্তু আছে এই কোম্পানিটি। এই কোম্পানিটারও ডিভিডেন্ড দেখুন 7.71%। এবার আমি একটা টেবিলের মাধ্যমে কিছু ডাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফিক্সড ডিপোজিটে কীরকম রিটার্ন দেয় এবং একটি স্টকে ইনভেস্ট করলে পরে কীরকম রিটার্ন আপনি পেতে পারেন। এখানে আমি যে ডাটাগুলো তুলে ধরেছি, টোটাল ডাটাটা হচ্ছে 2023 এবং 24 ফিনান্সিয়াল ইয়ারকে কেন্দ্র করে, যে ফিনান্সিয়াল ইয়ারটা অলরেডি চলে গেছে। এখানে প্রথম যে কোম্পানিটা, আমি এই টেবিলে সব কোম্পানি নিয়ে আলোচনা করব না, এখানে তুলে ধরেছি ডাটাগুলো। 2-1টি কোম্পানি নিয়ে আলোচনা করলে আপনারা নিজেরা এই চার্টটিকে যদি কপি করে রেখে দেন, আপনারা নিজেই দেখে নিতে পারেন। প্রথম যে কোম্পানিটি এখানে আছে সেটি হলো ইন্ডিয়ান অয়েল। এই ইন্ডিয়ান অয়েল 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের প্রথম মাস অর্থাৎ এপ্রিল 2023-এ এর প্রাইস ছিল প্রথম উইকেই 79 টাকা, 79 রুপিস, এবং ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট মান্থ মানে মার্চ মাস, 24-এর মার্চ মাসে এর প্রাইস ছিল 169 টাকা। তার মানে এই কোম্পানিটির স্টকের দাম বেড়েছে কিন্তু প্রায় 90 টাকা। এর মাঝে এই কোম্পানিটি ওই ফিনান্সিয়াল ইয়ারে টোটাল ডিভিডেন্ড দিয়েছিল 8 টাকা। তাহলে কেউ যদি 79 টাকা ইনভেস্ট করে থাকে, তাহলে সে টোটাল প্রফিট পেয়েছে 98 টাকা। 79 টাকার এগেনস্টে সে কিন্তু লাভ করেছে 98 টাকা। কীভাবে লাভ করেছে? এই লাভ্যাংশের 10% কিন্তু এসেছে ডিভিডেন্ড থেকে। এই যে এটা, এই 79-র সাথে আমি যদি এই 8 টাকাকে কম্পেয়ার করি পার্সেন্টেজ হিসাবে, তাহলে কিন্তু এই 10% আসে। অর্থাৎ কেউ যদি 79 টাকা ইনভেস্ট করে থাকে, তার এগেনস্টে সে 10% ডিভিডেন্ড শুধু পেয়েছে। এবং তার সাথে সাথে সে কিন্তু পেয়েছে কি, প্রাইসটাও যেহেতু স্টকটার বেড়েছে সেটা হচ্ছে 90 টাকা, তাহলে ডিভিডেন্ড পেলো এবং কিছু প্রাইস কস্ট স্টকটার বেড়েছে, তার জন্য সেই টাকাটাও সে পেলো। টোটাল তার আর্নিংসটা দাঁড়ালো 98 টাকা, যেটা এই 79 টাকার সাথে যদি আমি কম্পেয়ার করি 98 টাকাটাকে, সেটা হয়ে দাঁড়াচ্ছে 124%। অর্থাৎ কেউ যদি 2023-এর এপ্রিল মাসে 79 টাকা ইনভেস্ট করে থাকে, তাহলে তার উপর সে রিটার্ন পেয়েছে 124%, যেটা আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতেন, আপনি হয়তো পেতেন 7 থেকে 9%-এর মধ্যে। এবার সেই আপনি পেয়েছেন 124% রিটার্ন, যেখানে শুধুমাত্র ডিভিডেন্ড পেয়েছেন 10%, যেটা আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনাকে যে ইন্টারেস্টটা দেয় সেটাকেও আপনি কিন্তু বিট করে গেছেন। সুতরাং বুঝতে পারছেন। এবার আরেকটি কোম্পানি, যে কোনো একটি কোম্পানি নিয়ে আলোচনা করি। এইচসিএল, ধরুন এইচসিএলে ছিল কোম্পানিটার স্টকের দাম ছিল 23-এর এপ্রিলে 1100 টাকার মতো। সেই কোম্পানির স্টকের দাম হয়ে গেল 1560 টাকা 2024-এর মার্চ মাসে। তার মানে প্রাইস কতটা বাড়লো স্টকটি? 460 টাকা। এবং এই পিরিয়ডের মধ্যে ডিভিডেন্ড দিয়েছে কত? 52 টাকা। তারপর টোটাল আপনার প্রফিট হলো কত? 512 টাকা, এবং পার্সেন্টেজ হিসাবে আপনার প্রফিট টোটাল গিয়ে দাঁড়ালো কিন্তু 46.54%, এবং শুধুমাত্র ডিভিডেন্ড হিসাবে আপনি কত রিটার্ন পেলেন? 4.72%। তার মানে এই কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করে রিটার্ন কত পেলেন? 46.54%। তাহলে ভাবুন ফিক্সড ডিপোজিটের থেকে কত বেশি আপনি রিটার্ন বেশি পাচ্ছেন। সেরকমভাবে আরও যদি কোম্পানিগুলো নিয়ে আপনি যদি ঘাটেন, আমি যে টেবিলটা তুলে ধরেছি এখানে আপনি যদি তুল্যমূল্য বিচার করেন, তাহলে রিটার্নগুলো দেখতে পাবেন। দেখুন এই যে এখানে একটি আছে আরইসি লিমিটেড, দেখুন 302% রিটার্ন পেয়েছেন। 302, এটা ইমাজিন করতে পারেন যে এই 2023-এর মার্চে ইনভেস্ট করেছিল, এপ্রিলে ইনভেস্ট করেছিল, সে 2024-এর মার্চে রিটার্ন কত পেল? 302 টাকা, 2% রিটার্নটা কিন্তু পেলো, যেটা কিন্তু হিউজ রিটার্ন। এবার এখানে দেখুন এর ডিভিডেন্ডের রিটার্নটা দেখুন, 13.11% ডিভিডেন্ড পেয়েছে ওর ইনভেস্টমেন্টের ওপর। এবার আমরা ধরে নিতে পারি যে, বা এরকম হতে পারে, ভাবতে পারি যে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে স্টকগুলোর প্রাইস হিউজ গ্রোথ হয়েছে, সেই জন্য এই গ্রস রিটার্নটা এরকম দাঁড়িয়েছে। কিন্তু যদি আমরা এই গ্রস রিটার্নটার কথা, এখান থেকে গ্রস রিটার্নগুলো আমরা অর্ধেক করেও ধরি, যে কারেন্ট ফিনান্সিয়াল এগুলো অর্ধেকভাবে গ্রো করবে, আপনার হচ্ছে প্রাইসগুলো অর্ধেক বাড়বে, যা বেড়েছিল 2023-24-এ সেটা এই 24-25 ফিনান্সিয়াল ইয়ারে আপনার গ্রোথটা হয়তো অর্ধেক হয়ে যাবে।
কিন্তু ডিভিডেন্ডটা কিন্তু অর্ধেক হবে না, কারণ কোম্পানিগুলোর যেভাবে চলছে কোম্পানিগুলোর কিন্তু প্রফিট বাড়বেই, এই ডিভিডেন্ড যেটা কোম্পানির লাভ্যাংশ শেয়ার হোল্ডারদের দেয় সেটা কিন্তু বাড়তেই থাকবে, এই পার্সেন্টেজের মাত্রাটা কিন্তু বাড়বে ডিভিডেন্ডটা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু এই কোম্পানিগুলোর যদি আপনার পোর্টফোলিও থাকে আপনি কিন্তু একটি প্রচুর পরিমাণে ডিভিডেন্ড পাবেন, এবং তার সাথে সাথে যদি কোম্পানিগুলোর স্টকের দাম বাড়ে তাহলে তো সেটার থেকে আপনি একটু লাভবান হবেন। সেই জন্যে এই চার্টটি তুলে ধরে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আপনারা এই চার্টটা স্ক্রিনশট নিয়ে নিজেরা একটু নিজেদের মতো করে স্টাডি করতে পারেন। এখানে এই যে হিন্দুস্তান জিঙ্ক এবং বেদান্ত যে দুটো কোম্পানির কথা উল্লেখ করেছি, এখানে দেখতে গেলে পরে আপনাদের নেগেটিভ কিছু জিনিস আসবে এখানে, কিন্তু আপনি এই কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার দাঁড়িয়ে যদি হিসাবটা করেন তাহলেই বুঝতে পারবেন কেন আমি এখানে দিয়েছি এটা। কারণ কি এটা 23-24 সালের ডাটা, কিন্তু এই কোম্পানি দুটোর এই 24-25 সালের ডাটাটা যদি আপনি দেখেন ভালো করে তুল্যমূল্য এখানে যদি বসিয়ে আমি যেরকম করে করেছি সেরকম করে বিচার করেন, দেখবেন এদের ডিভিডেন্ড ইল্ড কিন্তু প্রচুর। রিসেন্টলি এই কোম্পানিটি দিয়েছে, হিন্দুস্তান জিঙ্ক দিয়েছে 19 টাকা ডিভিডেন্ড, 19 টাকা, আর এই বেদান্ত দিয়েছে 20 টাকা ডিভিডেন্ড, 20 টাকা ডিভিডেন্ড। এই কোম্পানি দুটোর কারেন্ট প্রাইসের সাথে আপনি তুলনা করবেন তাহলেই বুঝতে পারবেন কত পার্সেন্টেজ হয়। নিয়ার অ্যাবাউট এটাও কিন্তু 4-5% মতো আছে। হ্যাঁ, 4% মতনই আছে এদের ডিভিডেন্ডটা কারেন্ট প্রাইসের সাথে যদি আপনি কম্পেয়ার করেন। এবং পরবর্তী কোয়ার্টার এখনও কিন্তু কয়েকটা কোয়ার্টার পড়ে আছে, মার্চ মাস আসতে এখনও দেরি আছে, আরও কিন্তু এরা ডিভিডেন্ড দেবে। তাহলে সেখানে এই কোম্পানি যদি ইনভেস্ট করেন তাহলে এখনও পর্যন্ত কতগুলো ডিভিডেন্ড আপনি পেতে পারেন সেটা আপনি একটু হিসাব করে দেখবেন। তো ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য। এই ভিডিওতে আমি কোনো ধরনের স্টক বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।